নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার বলছি, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো বর্তমানে আমি আছি ডোনাপালের বাড়িতে। ডোনাপাল এবার মুর্শিদাবাদ জেলায় 3 জন প্রথম স্থান অধিকার করেছে। আমার রিকোয়েস্ট ছিল যারা মুর্শিদাবাদ জেলায় ফার্স্ট হয়েছে মাধ্যমিকে তাদের সাক্ষাৎকার নিতে হবে। সেই রিকোয়েস্টেই কিন্তু আমি আজকে ডোনাপালের বাড়িতে ফোন নম্বর জোগাড় করে খোঁজ করতে করতে হাজির হয়েছে আর কি। তো তোমাদের রিকোয়েস্টটা রাখলাম। আর ওর কাছে যেটা আমি নিচ্ছি মেল ইন্টারভিউ, সাবজেক্ট ওয়াইজ ওর প্রিপারেশন নেব। ও দুটো সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে, অর্থাৎ 100 পেয়েছে। সবটা জানবো ডোনার কাছ থেকে আর কি। তো ডোনা, প্রথমে তোকে অভিনন্দন, তুমি এত ভালো নম্বর পেয়েছো, জেলায় ফার্স্ট হয়েছো আর কি। তো তুমি কত পেয়েছো? তোমার মুখ থেকে কত, তুমি বলো, তোমার মুখ থেকে শুনি কত পেয়েছো। আমার মোট প্রাপ্ত নম্বর 682। এবার সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো। আমি অঙ্কতে আর ফিজিক্যাল সায়েন্সে 100 পেয়েছি, লাইফ সায়েন্সে 98, বাংলাতে 97, ইংরেজিতে 98, জিওগ্রাফিতে 96 এবং ইতিহাসে 93। তো তুমি কি আশা করেছিলে যে মেহাতা এলাকায় থাকবে, এরকম কোনো স্বপ্ন ছিল না? যখন রেজাল্ট বেরোচ্ছিল টিভিতে যখন বলছিল আর কি, তখন টিভির সামনে ছিলে না কি ভাবছিলে আর কি? টিভির সামনে ছিলাম, কিন্তু সেভাবে ভাবিনি আমি। টেস্টে কত পেয়েছিলে? টেস্টে আমি পেয়েছিলাম 664। 664 আর কি, সেখান থেকে অনেকটা নম্বর হয়েছে আর কি। তো তোমার বিদ্যালয়ের নাম বলো। আমার বিদ্যালয়ের নাম চুয়ানপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তুমি কি এবার যে একাদশ শ্রেণীতে ওখানেই ভর্তি হয়েছো? সায়েন্স নিয়েছো, তাই তো? হ্যাঁ। তো পরবর্তীতে তোমার কি লক্ষ্য আর কি একটু জানি, তারপরে সাবজেক্টে যাবো। পরবর্তীকালে নিট দিয়ে ডাক্তার হতে চাই। তো এবার যেটা সমস্যা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ব্যালেন্স করে পড়া, বোর্ডের পড়া প্লাস নিটের প্রস্তুতি। তুমি এখন অলরেডি তোমার পড়া নিশ্চয় শুরু হয়ে গেছে, তো তুমি ব্যালেন্স করছো কি করে আর কি? না দুটোই পড়ছো একসাথে পাশাপাশি? দুটোই একসাথেই পড়ছি। তো টাইম ম্যানেজমেন্ট করে ঠিকঠাক করে চেষ্টা করছো আর কি? এখনো স্কুলটা তো খোলেনি, ওই জন্য এখন হয়ে যাচ্ছে আর কি। তো ডোনার কাছ থেকে আমি আগে জানবো যে দুটো সাবজেক্টে 100 পেয়েছে, তুমি তোমার দিয়ে শুরু করো অঙ্ক দিয়ে, তাই তো? তো অঙ্ক 100 পেয়েছো, তো অঙ্ক করতে খুব ভালো লাগে নাকি? ভালো লাগে। তো অঙ্ক ডেলি অঙ্ক করা হয়? করি। তো তুমি বলো, যারা তোমার ভাই বা বোনেরা আছে যারা পরবর্তীকালে তুমি 100 পাও, তুমি তোমার সিক্রেট বলো, তুমি কি করে প্রস্তুতি নিলে আর কি? মোটামুটি ডিসেম্বর থেকে আমি অঙ্ক পড়তে শুরু করে দিয়েছিলাম, মানে 9 এর অ্যানুয়াল পরীক্ষার পরপরই? হ্যাঁ, পরপরই শুরু করে দিয়েছিলাম। স্যার পড়াতে লেগেছিলেন, আর তখন একটা চ্যাপ্টার শেষ করলাম, সেটাকে রিভিশন দিলাম, তারপরে স্যার নিয়মিত পরীক্ষা দিতেন, সেগুলো দিতাম। চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতেন? হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতেন। তারপরে দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেটা একসাথে পরীক্ষা নেওয়া। তো এইভাবে রিভিশন হয়ে যেত। আর কেসি নাগ বইটা ফলো করতাম, যেগুলো অঙ্কগুলো মাধ্যমিকের কাছাকাছি লেভেলের, সেই অঙ্কগুলো এভাবে করে গেছি। আর যেটা সমস্যা হয় এক্সট্রা উপপাদ্যের সঙ্গে যেটা থাকে আর কি, এটা অনেকে সমস্যা হয় সাধারণ ছেলে। তুমি তার জন্য কোনো স্পেশাল প্রস্তুতি নিয়েছিলে এক্সট্রা করার জন্য? এক্সট্রা করার জন্য বইয়ের টেক্সট, আমাদের টেক্সট বইয়ে গণিত প্রকাশ যে বইটাতে ছিল, যে যতগুলো এক্সট্রা ছিল সবগুলোই প্র্যাকটিস করেছিলাম, মানে উদাহরণে যেগুলো দেওয়া ছিল। আর যেগুলো আমাদের কোষে দেখিয়েছিল সেগুলো সবগুলো করা হয়নি, কিছু কিছু করেছিলাম। তো উদাহরণ থেকেই মোটামুটি প্রতিবারই চলে আসে। উদাহরণগুলো যদি কেউ সমস্তটা করে তাহলে সে পাবে আর কি, এক্সট্রা পাবে আর কি, সম্ভাবনা আছে। আর তার সঙ্গে সঙ্গে ধরো টেস্ট পেপার আর কি, যেটা বিভিন্ন রকম টেস্ট পেপার যেটা বেরোয় বাজারে আর কি, সেগুলো তুমি কতগুলো সলভ করতে পেরেছিলে আর কি? আমি এবিটি এটা করেছিলাম, আর মধ্যশিক্ষা পর্ষদেরটা করেছিলাম। মোটামুটি কতগুলো পেজ তুমি সমস্ত পেজ কি করতে পেরেছিলে? সময় পেয়েছিলে? শেষে 2-1টা পেজ বাকি ছিল, বাদ বাকি সবগুলোই করেছিলাম। এবং পুরোটা 90 নম্বরের পুরো ফুল করেছিলে? হ্যাঁ, যেগুলো কঠিন লাগতো সেগুলো দাগ দিয়ে মানে আলাদা করে একটু পয়েন্ট করে রাখতাম। তো যেগুলো কঠিন লাগতো সেগুলো আলাদা একটা খাতায় টুকে রাখতাম, যাতে পরবর্তী রিভিশন দিতে পারি। সেই জন্য মানে ওইগুলো বারবার করে পড়লে পরে ওগুলো সেট হয়ে যায় আর কি। তো এবার তুমি অঙ্ক তো তোমার ছিল মাধ্যমিকে, আর 11 অঙ্ক করা শুরু হয়ে গেছে, কি পার্থক্য মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটাই পার্থক্য আছে। কি পার্থক্য মনে হচ্ছে? 10 অঙ্ক সহজ ছিল, 11 অনেকটাই কঠিন। অনেকটা কঠিন আর কি, মানে একটু মনে হচ্ছে যেন একটু ডিটেলসের একটু বেশি ভাস্ট মনে হচ্ছে আর কি। তো এবার আর একটা ভৌতবিজ্ঞান তুমি 100 পেয়েছো বললে। তো ভৌতবিজ্ঞান দুটোই কিন্তু কঠিন সাবজেক্ট। তুমি যদি সাধারণ ছেলেকে জিজ্ঞেস করো কোন দুটো, আমাদের বিদ্যালয় বা দেখেছি দুটো কঠিন বলতে ভৌতবিজ্ঞান অঙ্ক ছেলেমেয়েরা বলে আর কি, আর সেই দুটো কঠিনই তুমি 100 পেয়েছো আর কি। তো ভৌতবিজ্ঞান তুমি কোন পাঠ্য বই ফলো করতে আর কি? আমি ভট্টাচার্য ব্রাদার্স ফলো করতাম, একটাই বই টেক্সট, আর অন্য কই। এই বইটা খুব সুন্দর, সবাই এই বইটার নামই করছে আর কি, বইটা খুব ভালো বই আর কি। তো এবার টেক্সটের সঙ্গে তোমার কোনো রেফারেন্স বলছো না? স্যারের নোট ছিল আর কি? রেফারেন্স ছিল ছায়া প্রকাশনী ছিল, ওটাই পড়তে আর কি। এবার তুমি এটারও বলো, তুমি কি করে, তুমি ধরো 9 থেকে একটা যখন আসলো ফিজিক্যাল সায়েন্স, তার সঙ্গে কেমিস্ট্রি একটা পার্ট আছে আর কি। তো এই যে 100 পাওয়ার জন্য একটা বিশেষ প্রচুর দরকার আর কি, 100 ফুল মার্কস পাওয়া আর কি। তুমি বলো তুমি কি করে নিজেকে প্রিপেয়ার করলে, এইটার বলো ভৌতবিজ্ঞান তুমি কি করে নিজেকে রেডি করলে আর কি? ভৌতবিজ্ঞান আমি ডিসেম্বর থেকে শুরু করেছিলাম স্যারের কাছে পড়া। তারপরে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেটাকে যেখানে মানে বারবার করে লিখে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা, এবং টেক্সট বইটাকে ভীষণভাবে খুঁটিয়ে পড়া। কারণ কি
জেনে রেখো, মাঝখান থেকে এরকম ভাবে প্রচুর প্রশ্ন দেয়। এবারও এসেছিল মাধ্যমিকে এরকম প্রশ্ন। তো আর রেফারেন্স বইটাকেও পুরোপুরি আমি ছায়া প্রকাশনী করতে। আর টেক্সটটা তুমি একদম পুরো খুঁটিয়ে, হ্যাঁ টেক্সট আমি একটাই আর খুঁটিয়ে পড়েছিলাম। এবার ধরো আমি বলো টেক্সট ধরো কোনো জায়গায় পড়তে গিয়ে অনেক সময় তো বুঝতে পারা যায় না, সেক্ষেত্রে তুমি স্যারের হেল্প নিয়েছো না নিজে মনে মনে ভেবেছো যে কি হতে পারে এটা সম্ভব? প্রথমে ভেবেছিলাম, তারপরে যেদিন পড়া ছিল স্যারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। এখানে বলে যে কনসেপ্ট ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ, এটা তুমি 11 তুমি ফিল করবে আর কি, যে তো সেই কনসেপ্ট ক্লিয়ার ব্যাপারটা, কনসেপ্ট বিল্ডিং যেটা বলে নিটের জন্য যারা খাটে, বা যে কনসেপ্ট ক্লিয়ার হলো কনসেপ্ট, তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে তুমি ব্যাপারটা দেখেছো আর কি, কনসেপ্ট তৈরি করা আর কি, বেসিক কনসেপ্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, টেনের সিলেবাসে বলতে গেলে প্রথমে চ্যাপ্টারটার সামারিটাকে বুঝে নিয়ে বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হতো, তারপরেই তার মানে ভেতরে বিভিন্ন রকমের প্রশ্ন, এছাড়া এক্সট্রা যে প্রশ্নগুলো রিলেটেড সেইগুলো ওই কনসেপ্ট দিয়েই করা যায়, সবগুলো পড়ার দরকার হয় না। তুমি কি এই মানে এক্সট্রা ধরো টেনে পড়তে গিয়ে তুমি 11-12 কোনো বইয়ের সাহায্য নিয়েছো না, ওইটা যথেষ্ট ছিল? আমি শুধু টেনই পড়েছি, টেনে বইটা পড়েছো আর কি। এবার জীবন বিজ্ঞানে আসে আর কি, জীবন বিজ্ঞানের জন্য তোমার কোন বই তুমি ফলো করতে? জীবন বিজ্ঞানে প্রান্তিক আর সাঁতরা বইটা। এবার জীবন বিজ্ঞানে তুমি বলো তুমি কেমন প্রস্তুতি নিয়েছিলে, বা ছবির জন্য কেমন তুমি খেটেছিলে, বা তুমি পরীক্ষার সময় কতগুলো প্রশ্নের ছবি এঁকেছো আর কি, সেটা বলো ডিটেলস একটু। ছবি বলতে গেলে পরীক্ষার আগে বা টেস্টের পরে যেটা করেছিলাম, জীবন বিজ্ঞান বইয়ের প্রতিটা যে ছবিগুলো যেটা দরকার সেগুলো আর গুরুত্বপূর্ণ ছবিগুলো সেগুলো একটা আর্ট পেপারের মধ্যে লিখে নিয়েছিলাম, যাতে সবগুলো একসাথে দেখা যায়। আর বারবার করে ছবিগুলোকে প্র্যাকটিস করতে হবে, পারলে পরে প্রতিদিন করাটা অনেকটাই ভালো হবে। আর শেষের দিকে মানে টেক্সট বইটাতে খুঁটিয়ে পড়তেই হবে, আর সাথে রেফারেন্স বই। আর পরীক্ষায় প্রশ্ন ধরো বড় প্রশ্ন বা 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নে তুমি কি নরমাল যে প্রশ্নগুলো থাকে তাতে কি তুমি ছবি দিয়েছিলে? যেগুলো দিতে পারা যাবে সেগুলো অবশ্যই দিতে, যত ছবি দেওয়া আছে তত নাম্বারটা বেশি ক্যারি করে। আচ্ছা, এবার আমরা আসি বাংলা ইংলিশে। তো বাংলায় তুমি প্রস্তুতি বলো, তুমি কেমন করে প্রস্তুতি, রেফারেন্স বই কেমন ছিল, রচনাটা তুমি কেমন কেটেছিলে আর কি? রচনা প্রথমেই স্যার যেগুলো বলেছিলেন এবং বই থেকে যেগুলো আমার মনে হয়েছিল সেগুলোকে নিজের মতো করে লিখে নিয়েছিলাম বইয়ের সাহায্য নিয়ে। তারপর সেগুলোকে মাঝে মাঝে পরীক্ষার আগে প্র্যাকটিস করতাম, তো সময় ধরে যায়, কারণ বাংলার ক্ষেত্রে সময় ম্যানেজমেন্টটা খুব কঠিন, আর সেক্ষেত্রে বারবার প্র্যাকটিস করতে করতে এরকম টাইমটা ঠিক করা হয়েছিল। এবার ইংলিশে তুমি 98 পেয়েছো। হ্যাঁ, তো ইংলিশে 2 নম্বর মাত্র কম, তো মানে রাইটিংয়ে তুমি একটা রাইটিংয়ে ফুল মার্কস নিশ্চয়ই পেয়েছো, ওয়ার্ড মিনিংও ঠিক হয়েছে। তো ওয়ার্ড মিনিং 8 নম্বর থাকে, আমরা খাতা দেখি মাধ্যমিকের এক্সামিনার আমি আর কি। তো তুমি 8 নম্বরের জন্য তুমি কেমন প্রস্তুতি নিয়েছিলে? 4 দুগুণ 8 নম্বর। হ্যাঁ, ওইটা আমার শুরু থেকেই প্রবলেম ছিল, তাই 9 থেকে আমি ওটার জন্য যতগুলো টেস্ট পেপার হয় আগের বছরের যে 9 থেকে এটা শুরু করেছি। হ্যাঁ, আমি 9 থেকে, কারণ এটা আমার কঠিন লাগতো খুব প্রথম দিকে খুবই। তারপরে 9 থেকে যতগুলো টেস্ট পেপার হয় মানে আগের বছরের তার আগের বছর এরকম এবিটি টেস্ট পেপার না পর্ষদের টেস্ট, সব টেস্ট পেপার যতগুলো পেরেছিলাম, যতগুলো আনসারের ওয়ার্ড মিনিং লিখে রেখেছিলে রাইটিংয়ে। হ্যাঁ, মানে যতগুলো আমি পেরেছিলাম টেস্ট পেপার সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, 9 থেকে শুরু করেছিলাম, আর 10 এরটাও 9 এরটাও একসাথেই করেছি। তো এবার তোমার এই যে ওয়ার্ড তুমি লিখলে আর কি, কতগুলো ওয়ার্ড দাঁড়িয়েছে মোটামুটি এভারেজ 500 উপরে নাকি? যতগুলো হয় মানে ওখানে লিখে রাখতাম, না আলাদা করে খাতায় করিনি, ওই টেস্ট বইয়ে লিখে রাখতাম, প্র্যাকটিস করতে, ওই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে, তাতে তোমার খুব হেল্প করে, জানো? হ্যাঁ, খুবই হেল্প করে। মানে এটা আমি বলি, এটা কেন, এটা আমি সবাইকে প্রশ্ন করি, এইটা খুব একটা পাজল, জানো তো, ছেলেপেলে খাতা দেখতে গিয়েও দেখি এইটাই নম্বরটা মিস হয়ে যাচ্ছে আর কি ম্যাক্সিমাম। 4টে ওয়ার্ড মিনিং কোনো হবে, বা যেরকম অনেকের মিস হয়েছে 2-2টো টার্গেট, এটা ওইটা অনেকের মিশন যেটা ভুল হয়ে গেছে অনেকের আর কি। তো তুমি ফুল মার্কস পেয়েছো, তোমার এইটা তোমাকে হেল্প করেছে জানো প্রস্তুতিতে আর কি, লিখে রাখাটা বা ওয়ার্ড মিনিংটা। এবার রাইটিংয়ে বলো, রাইটিংয়ে তুমি কেমন প্রস্তুতি নিয়েছিলে, নিজে লেখা প্র্যাকটিস করা, সেটা কেমন করে? রাইটিং প্রথম থেকে 9এও তো মোটামুটি 10-এর মতনই 3টেই রাইটিং থাকে, তো সেগুলো একটা ভালো বই, গ্রামার বই, সেগুলোকে পড়ে যেতাম পুরোপুরি। তারপরে সেখান থেকেই বুঝে নিতাম কিভাবে লিখতে হয়, গঠনগুলো কিরকম হয়, তারপরে নিজে নিজে লেখা অভ্যাস করতাম। এভাবেই টেনের শেষের দিকে নিয়মিত লিখতে পারতাম না, মানে যতটা সম্ভব হতো আর কি, 2-3 দিন অন্তর অন্তর এরকম লিখতাম। টেস্ট পেপার দেখে সেগুলো হ্যাঁ, টেস্ট পেপার দেখতাম, ফরম্যাট ঠিক রেখে নিজে নিজে লেখা প্র্যাকটিস করা আর কি। গ্রামার তো মোটামুটি সহজই থাকে মাধ্যমিকের গ্রামার, তার জন্য বিশেষ কোনো প্রশ্ন না, বেস তোমার আগেই তৈরি হয়েছিল আর কি, গ্রামারের বেসটা। গ্রামারের তো আর কিছু আলাদা করে মানে সেভাবে করিনি, যেই গ্রামারটুকু 9-এ ছিল সেটাই ট্রেনে আরেকবার পড়ে নিয়েছিলাম, তো ওটাতেই হয়ে গেছিল। তো এটা হলে এবার লাস্টে ভূগোল এবং ইতিহাসে যাই। ভূগোলের জন্য প্রস্তুতি বলো, ভূগোলের জন্য ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ছবি তুমি কেমন করে প্রস্তুতি নিলে বলো? ভূগোলেও ছবিগুলো লাইফ সায়েন্সের মতোই, ওই যেগুলো ইম্পর্টেন্ট ছবি সেগুলো এক জায়গায় লিখে রেখেছিলাম যাতে আই সেট হয়ে যায়। আর ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে ওরা প্রতিদিন করতাম যতটা পারতাম। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং সমস্যা হয় একদম এক্সাক্ট যে পয়েন্টটা করা, সেটা ছেলেপিলের কিন্তু খুব অসুবিধা হয়, আমার ছেলের ক্ষেত্রেও দেখেছি আর কি। সেটা তুমি কেমন করে দেখতে, ওই অনেক সময় দেখবে স্যারের
অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে ওই পার্টিকুলার পয়েন্টেই ধরো অনেক সময় নম্বর একটু এদিক ওদিক হলো স্যার অনেক সময় সেই জায়গাটা তুমি অ্যাকিউরেসি যেটাকে বলছো এটা তুমি কি করে মেনটেন করতে আর কি? এটা তো প্রথমত প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, তারপরে প্রথমবার একটা পয়েন্ট কোথায় হবে সেটা ভালো করে দেখে সেখান থেকে মানে স্কেল নিয়ে দাগ টেনে যেখানে সহজ মানে খাঁজগুলো মনে হবে সেই খাঁজগুলো যেটা সুবিধাজনক খাঁজগুলো বেছে নিয়ে স্কেল দিয়ে দাগ টেনে দিলে অনেকটা মনে থেকে যায়, মানে কত সেন্টিমিটার, মানে একটা ম্যাপে ওই সেন্টিমিটার ওয়াইজ আমি নাম্বারগুলো লিখে নিতাম, যে পরের বার ওইটা দেখে নিলে আমার হয়ে যেত, সুবিধা হতো তাতে আর কি। হ্যাঁ, এবার যেটা বলছি আর কি, ভূগোলের ছবি খুব গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভূগোল তো মানুষ দেয় আর কি, মানে ছেলে দেয় আর কি, সরি। তো আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে তুমি কি ছবি দিয়েছো আর কি? না, আঞ্চলিক ভূগোলের কথা ছবি দিইনি, শুধু প্রাকৃতিক ভূগোলে দিয়েছো আর কি। তো এই জন্য তোমার কি বিশেষ কোনো প্রস্তুতি ছিল, বাড়িতে প্র্যাকটিস করেছিলে নাকি ছবি? হ্যাঁ, প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, এবার যেটা আসে ইতিহাসে তোমার নম্বরটা একটু কমে গেছে আর কি। তো ইতিহাসের প্রস্তুতি বলো তোমার, তুমি ভূগোলের কোন বই তুমি ভুলে গেলাম, কোন বই ফলো করতে? ভূগোলের সমরেন্দ্রনাথ মোদক পড়তাম টেক্সট বই, আর রায়ান মার্টিন সহায়িকা। ইতিহাসের বই তুমি বলো, টেক্সট বই কোন? ইতিহাসে পড়তাম ছায়া আর জীবন মুখোপাধ্যায় পড়তাম। রেফারেন্স বই? আর রেফারেন্স বই রায়ান মার্টিন। এবার সব সাবজেক্ট হয়ে গেল, এবার আমি মতন পরের প্রস্তুতি বলি। যখন টেস্ট পরীক্ষা হয়ে গেল, তুমি টেস্টে কত পেয়েছিলে? 664। এবার তারপরে তুমি যে একটা ধরো রুটিন মাফিক পড়া চলে আর কি, মক টেস্ট চলে আর কি, তুমি কি কোনো মক টেস্ট স্যারের কাছে বা কোথাও দিয়েছিলে মক টেস্ট বা এরকম জাতীয় কিছু? স্যারের কাছে 90 নম্বরে যতগুলো নিতে পেরেছিলেন ততগুলো দিয়েছিলাম, আর পাথফাইন্ডারে ভর্তি হয়েছিলাম 3টে মক টেস্ট। তো 3টে মক টেস্ট নাই কি প্রত্যেক সাবজেক্টে 3টে মক টেস্ট? হ্যাঁ, মানে 3বার মক টেস্ট, মাধ্যমিক পরীক্ষার মতো পরপর যেরকম হয় 3বার মক। এটা কোন সময় স্টার্ট হয়, টেস্টের পরে না আগে বলছেন? না, আগে, টেস্টের আগে একবার হয়েছিল পুজোর ছুটির পরে, আর একবার মানে জানুয়ারি মাসে মাধ্যমিকের আগে। 3বার 7টা সাবজেক্ট, মানে অনেকবার। এটা নিশ্চয়ই তোমাকে হেল্প করতে হয় না? আমি একটু জানতে চাচ্ছি এদের কি নাম এন্ট্রি করতে হয়, করে দিতে হয়? আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করে, যে যারা এখন অনেকে বলে আর কি, যে ব্যাপারটা তুমি একটু বলো, ওরা কি নামকে আগে এন্ট্রি করতে হয়, দিয়ে টাকাটা দিয়ে মক টেস্ট দিতে হয়? বহরমপুরে কি হয় নাকি? হ্যাঁ, বহরমপুরে সেন্টার আছে, সেন্টারে গিয়ে নাম লিখে টাকা জমা দিলেই নাম এন্ট্রি হয়ে যায়, আর তখনই যেরকম ওরা টাইম পাঠিয়ে দেবে সেরকম গিয়ে পরীক্ষাটা দিতে হবে। 3বার দেওয়ার সুযোগ আসে। এটা তোমাকে নিশ্চয়ই অনেকটা হেল্প করেছে না? মানে প্রস্তুতিতে হেল্প করেছে, অন্যদের কেমন হচ্ছে আর কি। এটাই বলছি, ওই রকম নাম এন্ট্রি করতে যারা জিজ্ঞেস করছিল আর কি, 3বার দেওয়া যায় আর কি, খুব ভালো হেল্পফুল আর কি। আচ্ছা, এবার আমি আসি টেস্টের পর তোমার একটু প্রস্তুতি বলো, রুটিন করে পড়া বা কেমন করে খাটলে আর কি, এটা যদি বলো আর কি। টেস্টের পর তুমি কেমন করে খাটলে আর কি? টেস্টের নাম্বারটা আমার কম চলে এসেছিল, তাই পর থেকে আরো ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। তখন আমি নিজেই পরীক্ষা দিতাম, টেস্ট পেপারে যে এবিটি এর টেস্ট পেপার আছে সেখান থেকে একটা টেস্ট নিজেই বেছে নিয়ে টাইম ধরে 3 ঘন্টা টাইমের মধ্যে শেষ করতে চেষ্টা করেছিলাম। আর বাড়িতে তোমার কে কে আছেন আর কি? বাড়িতে মা, বাবা, ভাই আর আমি। বাবা কি করেন? বাবা টিচার। কোন স্কুলে? নগরানী দাদা দেবী আদিবাসী হাই স্কুল। মা হাউসওয়াইফ। ভাই আছে? হ্যাঁ। ভাই কিসে পড়ে? ক্লাস 7। পড়াশোনার বাইরে আর কোনো হবি টবি আছে তোমার, শখ? গান শোনা বা গল্প শুনি, পড়ি, বইয়ে পড়ো? গল্প মেরে ঠিক শোনা হয় নাকি, না সানডে সাসপেন্স কি শোনা হয় আর কি? গল্প এমনি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের যে লেখা বই সেগুলো পড়ি। বই পড়ো আর কি। তো এই যে গল্পের বই পড়ার অভ্যাস, এটা কি তোমার বাংলা লেখার ক্ষেত্রে কোনো সাহায্য করেছে, ভাষার ক্ষেত্রে? অবশ্যই, কল্পনা শক্তিটাকে গল্প লেখাটা অনেকটাই বাড়িয়ে দেয়। তারপর বাংলা ভাষা কিভাবে লিখবো অনেক হেল্প করেছে। অনেক হেল্প করেছে না গল্পের পড়াটা? ফেভারিট লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর আর কি। খুব ভালো। এবার আমি একদম শিখে চলে এসেছি, তুমি যারা ধরো পড়ছে 9 বা 10 বা মাধ্যমিক দেবে যারা, তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে তুমি একটু টিপস দাও, তারা কেমন করে প্রস্তুতি নেবে। তুমি তোমার মতো করে বলা, যে তুমি একটু হলেও ধরো সিনিয়র, তাদের থেকে তুমি দিদি আর কি, বলো। তুমি তাদের শুরু থেকেই ভালো করে নিয়মিত পড়া উচিত, আর প্রতিটা সাবজেক্টে কোনোটা মানে অবহেলা করে পড়া উচিত না, প্রতিটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত, এবং নিয়মিত পরীক্ষার মধ্যে থাকা, টাইম ম্যানেজমেন্ট বিষয়টা শুরু থেকেই দেখা উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে পারাটা অনেকটাই জরুরি, আর ভালো করে পড়লে ভালো নাম্বার তোলা যাবে, পরিশ্রম করতে হবে। তো ওটাও বলছে, ও তো অনেক ভালো নম্বর পেয়েছে আর কি। তো হার্ডওয়ার্কটা খুব চাবিকাঠি, আর প্রচুর ইংলিশের ওয়ার্ড মিনিং কত খেটেছে আর কি, মানে ওর প্রস্তুতিটা মেন্টালি 9 থেকে শুরু হয়ে গেছিল, মানে ডিসেম্বর সময়টা নষ্ট করেনি আর কি। তো মানে একটা মানসিক প্রস্তুতি কিন্তু ছিল আর কি। তো রনা, তোমাকে অনেক অভিনন্দন। তুমি আরো যেটা তোমার লক্ষ্য জীবনে ডাক্তার হওয়া, সেই স্বপ্নের দিকে তুমি এগিয়ে যাও, এটুকু আমার শুভকামনা রইলো আর কি। ঠিক আছে, নমস্কার।